করে জ্ঞান জ্ঞান, কাজ গাদা গুচ্ছে, মুখখানা দিন রাত জিভে স্বাদ বুঝছে। জীবন সার্কাসে ট্রাপিজের খেলাতে, বিবি হাই সুখ নাই ইএমআই ঠেলাতে। একটাই আছে এর মোক্ষম রেমেডি। Care of comedy, 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 care of comedy. কমেডি তার আবার কে? আরে মগজেতে ঘুরপাক, কিলবিল চিন্তা, সপ্তাহে একদিন আমাদেরই চিন্তা। আরে করে প্রাণ খুলে হেসে নিন, ফুর্তির জোয়ারেতে একটুকু ভেসে নিন। কোনো ভালো হতে চায় একটাই রেমেডি, বুঝলে? Care of comedy, care of comedy, care of comedy, the care of comedy, care of comedy, care of comedy, care of comedy, care of comedy. এসে গেছে এসে গেছে এসে গেছে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এসে গেছে সাম্প্রতিককালের বাংলা টেলিভিশনের একমাত্র স্ট্যান্ড আপ কমেডি শো, যার নাম কেয়ার অফ কমেডি। আর আমার নাম সৌম্য। বিগত কয়েকদিন ধরে না আমি একটা টেনশনে ছিলাম, জানেন তো কেন বলছি? রাস্তাঘাটে, রাজার হাটে, শ্মশান ঘাটে, এই শ্মশান ঘাটে না, সব জায়গায় মানুষের শুধু একটাই প্রশ্ন, কবে আসবে, কবে আসবে এরকম একটা হাসির শো যেটা দেখবে গোটা পরিবার। আর আসছি আসছি নয়, এসে গেছে। যাই হোক, মেন শোতে যাওয়ার আগে, মানে আমাদের কন্টেস্টেন্টসদের ডাকার আগে তেনাদের ডাকতে হবে। তেনারা মানে কারা? যারা নিজেদের অমূল্য সময় দিয়ে এই মঞ্চে তাদের তুল্যমূল্য বিচার করবেন, তাই তো? সিনেমা থেকে সিরিয়াল, শো থেকে সিরিজ, যার খুল্লাম খুল্লা যাতায়াত, হাসানো যার বাঁয় হাত কা খেল, এই মঞ্চে যার বিচার হবে চিরধার্য। প্লিজ ওয়েলকাম অন স্টেজ অম্বরীশ ভট্টাচার্য। কেমন আছো অম্বরীশ দা? দারুণ আছি। আর দূরদর্শন আসলে আমার মন এমনি ভালো হয়ে যায়। তার কারণ কি বলতো? কেন? বহু বছরের অ্যাসোসিয়েশন আমার দূরদর্শনের সাথে। কত বছরের তুই কি আন্দাজে বলতে পারবি? না, কোনো আন্দাজে বলতে পারবি না। আমার প্রথম স্ক্রিন অ্যাপিয়ারেন্স কিন্তু দূরদর্শনে। হ্যাঁ, তখন আমার 3.5 বছর বয়স। সেই অনুষ্ঠানটার নাম ছিল চিচিং ফাঁ। চিচিং ফাঁ। সেখানে আমি প্রথম অ্যাপিয়ার করেছিলাম। আমি ক্যামেরা দেখেছি প্রথম দূরদর্শনে। তারপরে তো দীর্ঘদিনের একটা সম্পর্ক। এবার ফাইনালি কেয়ার অফ কমেডিতে যে আসতে পেরেছি, সেটার জন্য আমি ভীষণ গর্বিত বোধ করছি। থ্যাংক ইউ সো মাচ অম্বরীশ দা। আমিও প্রথমবার হোস্ট করছি, তো যদি কোনো টিপস দিতে চাও একটু বলবে, মানে কি করা উচিত? মনটাকে খোলা রাখবি, আনন্দ করবি, হই হই করবি, কোনো টেনশন নিবি না। অম্বরীশ দা প্লিজ টেক ইওর সিট। একদম। ওয়েলকাম টু দ্য শো। এবার ডেকে নেব আমাদের পরবর্তী বিচারক। মানে যার অভিনয়ের গুণে সব চরিত্র হয়ে ওঠে জীবন, যার হাসি কান্নায় দর্শক এবং আমি বিশেষত হয়ে যাই মত্ত। প্লিজ ওয়েলকাম অন স্টেজ our next guest, our next judge, মিমি দত্ত। আমায় কথা বলতে দাও। আর কি মনে হচ্ছে, মানে কিরকম থাকতে পারি আর কি। হাউ আর ইউ মিমি? এখানে এসে কিরকম লাগছে? খুব ভালো লাগছে। এই কাজটাতে তো আমিও নতুন, আর দূরদর্শনের সাথে সম্পর্ক অনেক ছোটবেলার,
তো অনেক বছর পর আবার ঘরে আসা ওরকম একটা ফিলিং, আর সঙ্গে অম্বরীশ দা, তুমি, এতগুলো সুন্দর সুন্দর মানুষ। এটা কেউ না, এটা সুন্দর, এটা কি দেখে কোথায় সুন্দর হবে? হ্যাঁ হ্যাঁ, কেয়ার অফ কমেডি নিয়ে তুমি যদি কিছু বলো, পার্টিসিপেন্টস যারা, মানে তুমি কিরকম জাজ হবে? তুমি কি খুব স্ট্রিক্ট জাজ হবে? দেখো এতদিন তো নাম্বার পেয়ে এসেছি, হ্যাঁ। তো দিতে কতটা মন খুলে পারবো সেটা বুঝতে পারছি না, হ্যাঁ। কিন্তু আমি খুবই এক্সাইটেড আর খুবই আমি এনজয় করবো, আমি খুবই Enjoy। হাসতে চাই, মজা হ্যাঁ। করতে চাই, হ্যাঁ। আর বাস সবার সঙ্গে হই হুল্লোড় করে কেটে যা। সৌম, তোকে একটা বিষয় আমি একটু সাবধান করে দিই। হ্যাঁ। যে প্রথম তুই তো একটা কমেডি শো অ্যাঙ্কারিং করছিস, তুই অ্যাঙ্কারিং এ কনসেন্ট্রেট কর, মিমির প্রতি কম কনসেন্ট্রেশন থাকে যেন। একদম আমি একদম যেন বেশি কিছু না দেখি, কারণ ও আমার পাশে বসবে, যা কথা ওর সাথে আমি বলবো। হ্যাঁ, প্রত্যেকটা এপিসোডে আমি মনে করিয়ে দেবো তোকে এই বিষয়টা। মিমি তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। থ্যাংক ইউ। জোরে হাততালি মিমির অক্ষর জন্য। আচ্ছা, মূল পর্ব শুরু করার আগে আমার মনে হয় যে আমাদের এমন একজনকে ডাকা উচিত যিনি এসে বাকি কন্টেস্টেন্টসদের, পার্টিসিপেন্টসদের একটু মোটিভেট করবেন, গা ঝাড়া দেওয়া দরকার, হ্যাঁ একটু ওয়ার্ম আপ হয়ে যাওয়া দরকার। তাই আই এম ওয়েলকামিং অন স্টেজ আমাদের সবার প্রিয় ফটিক পুরকাইত। ওদের নমস্কার করুন। অঙ্কে দুর্বল দুজন চাকরি প্রার্থী ইন্টারভিউ দিতে গেছে। প্রথমজন ভেতরে গেল, প্রশ্নকর্তা জিজ্ঞাসা করলেন, মনে করুন আপনি ট্রেনে জার্নি করছেন, সফরকালে আপনার খুব গরম লাগলে কি করবেন? স্যার, ট্রেনের জানলা খুলে দেব। প্রশ্নকর্তা বললেন, বাহ, খুব ভালো। আচ্ছা, মনে করুন ট্রেনের জানলার ক্ষেত্রফল 1.5 বর্গমিটার, আর ট্রেনের কামরার ঘনফল 13 ঘনমিটার। পশ্চিম দিকে ট্রেনের গতিবেগ ঘন্টায় 80 কিলোমিটার, আর দক্ষিণ দিকে হাওয়ার গতিবেগ প্রতি সেকেন্ডে 5 মাইল। তাহলে ট্রেনের কামরা ঠান্ডা হতে কত সময় লাগবে? চাকরি প্রার্থীর মাথা বন বন করে ঘুরতে লাগলো, চোখে অন্ধকার দেখতে লাগলো। প্রশ্নের উত্তর দিতে না পেরে টলতে টলতে বাইরে বেরিয়ে দ্বিতীয় জনকে প্রশ্নের কথা বলল। এবার দ্বিতীয় জন ভেতরে গেল, প্রশ্নকর্তা একই প্রশ্ন করলেন, ট্রেনে যাত্রাকালে গরম লাগলে আপনি কি করবেন? স্যার, জামা খুলে ফেলবো। প্রশ্নকর্তা বললেন, জামা খোলার পরেও গরম লাগলে আপনি কি করবেন? স্যার, গেঞ্জি খুলে ফেলবো। প্রশ্নকর্তা বিরক্ত হয়ে বললেন, গেঞ্জি খোলার পরেও গরম লাগলে আপনি কি করবেন? স্যার, প্যান্ট খুলে ফেলবো। প্রশ্নকর্তা রেগে গিয়ে বললেন, প্যান্ট খোলার পরেও গরম লাগলে আপনি কি করবেন? স্যার, আমি গরমে মরে যাব, তবু ট্রেনের জানলা কিছু করে খুলবো না। আমার অতি প্রিয় খুন্তদার এক বন্ধু বিয়ে করবে বলে মেয়ে দেখতে যাচ্ছে। পথে খুন্তদার সঙ্গে দেখা। খুন্তদা বলল, কিরে বিয়ে করবি, মাসে মাইনে কত পাস? খুন্তদার বন্ধু বলল, মেরে কেটে 5,000 টাকা। খুন্তদা বলল, ধুর, 5,000 টাকায় তোকে কেউ মেয়ে দেবে? বলবি 25,000 টাকা, বাড়িয়ে বলবি। কে দেখতে আসছে রে? জমি জায়গা কিছু আছে? খুন্তদার বন্ধু বলল, ওই কাঠা 2। খুন্তদা বলল, অত কম বললে হবে না, বলবি 5 বিঘে জমি আছে, বাড়িয়ে বলবি। কে দেখতে আসছে রে? পুকুর ডোবা কিছু আছে? খুন্তদার বন্ধু বলল, একটা ছোট ডোবা আছে। খুন্তদা বলল, আরে বাবা, গ্রামে বাস করিস, বলবি 3টে বড় পুকুর আছে, বাড়িয়ে বলবি। কে দেখতে আসছে রে? খুন্তদার বন্ধু সব ভুলে গেল, শুধু একটা কথা মনে রাখলো, বাড়িয়ে বলতে হবে। মেয়ের বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে মেয়ের কাকা জিজ্ঞাসা করলো, কি বাবা, নিজস্ব গাড়িতে এলে? খুন্তদার বন্ধু বলল, না, নিজস্ব হেলিকপ্টারে। এই ডাহা মিথ্যে কথাটা বলে তার নিজেরই হাসি পেয়ে গেল, আর হাসিকে লুকোনোর জন্য মাথা নিচু করে অনবরত কাশতে লাগলো। মেয়ের বাবা জিজ্ঞাসা করলো, কি বাবা, তোমার কাশি হয়েছে? তার বন্ধু বলল, না, টিবি।
হাতুড়ির সবচেয়ে নিরাপদ ব্যবহার কি? কি পেরেকটা অন্য কাউকে ধরতে দিন। খুন্তদা অফিস যাবে, খেতে বসেছে, বৌদি বললো কি গো রান্না বান্না কেমন হয়েছে? খুন্তদা বললো দারুণ, তোফা। বৌদি বললো কি বাবা বলো তো? একটু আগে ছেলে খেতে বসে বললো মা তোমার আজকে একটা রান্নাও ভালো হয়নি। খুন্তদা বললো ধুর, ও ছোট ছেলে, বিয়ে করেনি, জানেই না কথা। অমরিশদা, জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতার লাইন, কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। আহা। বলুন তো এটার সংক্ষিপ্ত চলিত রূপ কি হবে? আমি জানি না। চুলকে ঘা করে কি লাভ? একটা মুরগি কতগুলো ডিম পারলো, তারপর সেই ডিমে 100টা তা দিল, তবুও ডিম ফুটে বাচ্চা বের হলো না। কেন জানেন? কেন? এ যুগে সততার কোনো দাম নেই। জয় অম্বরীশদা, তুমি কিছু বলবে? যখন আমাদের চারপাশে আমরা দেখছি যে কমেডি কন্টেন্ট প্রায় হয়ই না, না ফিল্মে, না টেলিভিশনে, না ওটিটিতে, একদমই। এবং আমরা শুনি যে সবাই বলে যে কমেডি আজকাল আর কেউ দেখে না, কমেডি কেউ পছন্দ করে না। সেখানে দাঁড়িয়ে ডিডি বাংলা কিন্তু কনসিস্টেন্টলি কমেডিকে প্রমোট করে গেছে। আমি দীর্ঘদিন এখানে ভজহরির ধাবা করে গেছি, সেটা আমরা শুরু করেছি বহু বছর আগে থেকে, এবং তারপরে হরি ঘোষের গোয়াল হয়েছে, এখন কেয়ার অফ কমেডি। ফলে দূরদর্শন কিন্তু কনসিস্টেন্টলি কমেডি নিয়ে কাজ করছে, এবং কথাটা পুরো মিথ্যে, পুরো ভুল যে কমেডি নাকি মানুষ দেখেন না। যদি নির্মল কমেডি উপস্থাপনা করা যায়, আজকের দিনে দাঁড়িয়েও মানুষ কিন্তু গোগ্রাসে গেলে সেটা তার প্রমাণ ডিডি বাংলা, এবং আগামী দিনে প্রমাণ দেবে কেয়ার অফ কমেডি। মানুষ তো এখন হাসতেই ভুলে যাচ্ছে। আমার মনে হয় হাসিটা যদি জীবনে থাকে, মানে আনন্দটা যদি থাকে, তাহলে আর ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না, অন্য কোনো সাহায্যের প্রয়োজন পড়বে না, যদি আমরা হাসতে থাকি। তো থ্যাংক ইউ, এত সুন্দর একটা উপস্থাপনা করার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার Care of comedy. এবার আমাদের শো কেয়ার অফ কমেডির পার্টিসিপেন্টসে ডাকার পালা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন 31 জন যোদ্ধা আমাদের এই হাসির ময়দানে। এক কথায় বললে 8 থেকে 80 যুদ্ধ হবে হাসি। এক লাইনটা জমে যায় অমরিশদা, দারুণ। আমি ভাবছিলাম কাল রাতে। এক লাইন অসাধারণ হয়েছে, হ্যাঁ। কিন্তু তোকে একটু ভালো করে বলতে হবে। ঠিক, আরেকবার ট্রাই করি। আরেকবার ট্রাই কর, হাজারবার ট্রাই কর, যতক্ষণ না ভালো হচ্ছে আমি পরের কন্টেস্টেন্টকে আসতেই দেবো না। আচ্ছা ঠিক আছে, আরেকবার ট্রাই করি। হ্যাঁ। যাচ্ছি। হ্যাঁ, এক কথায় বললে 8 থেকে 80 যুদ্ধ হবে হাসি। ওভার হয়ে গেছে, একটু ওভার ইমপ্রুভমেন্ট হয়েছে। আজকের এপিসোডের জন্য এইটুকুই থাক, এটুকুই পরের থাক। এপিসোডে আরেকটু বেটারমেন্ট চাই। মিমি আমাকে না মিমিকে নিয়ে তোমার কনসার্ন না হলেও চলবে। ঠিক শোভা ঠিক আছে, খুব ভালো হচ্ছে। আমি বাড়ি যাই। চল ডাক, পরের দিকে আচ্ছা। ডাক। সো প্লিজ ওয়েলকাম আমাদের প্রথম পার্টিসিপেন্ট, দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে নিতাশ্রী ঘোষ। শোনো শোনো সুধীজন, শোনো দিয়া মন, নিত্যাশ্রীর নিত্য কথা করিব বর্ণন। যদিও ভয় বুকটা আমার করছে দুরু দুরু, অনুমতি নিয়ে সবার করছি আমি শুরু। তো সেদিন আমাদের মোরাল সায়েন্স ম্যাম আমাদের ওই গল্পটা পড়াইলেন। ওই যে রাখাল মজা করার জন্য প্রতিদিন চিৎকার করে বলতো বাঘ পড়েছে বাঘ পড়েছে, আর গ্রামবাসীরা এসে দেখতো মিথ্যা। তারপর যেদিন সত্যি সত্যি বাঘ পড়লো, চিৎকার করেও কেউ এলো না। তো এই গল্পটা পড়ানোর পর ম্যাম আমাদের সবাইকে জিজ্ঞেস করলেন, বলো তো বাচ্চারা, এই গল্পটার মোরাল অফ দ্য স্টোরি কি? হ্যাঁ মিস, এই গল্প আমাদের শেখায় যতদিন মিথ্যে কথা বলবেন ততদিন মানুষ বাঁচা থাকবে, সত্যি বললে কাউকে বাঁচা পাবেন না। বাহ। সেদিন ক্লাসে ঢুকছি, জুনাই কামিন মিস। জুনাই কামিন? এটা আবার কি? নতুন কোন ইংরেজি নাকি রে? কেন মিস, আপনি তো সেদিন ক্লাসে ঢোকার সময় এটা বলতে বললেন। ওরে গাধা,
আমি বলেছিলাম মে আই কাম ইন এইটা বলবি, কিন্তু মিস মে মাস পেরিয়ে কাল থেকে তো জুন পড়ে গেল, তাই তো জি নাই কাম ইন। গুড ওয়ান। অম্বরীশ স্যার, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারি না, জিরো এর আবিষ্কার যদি আর্যভট্ট করেন তাহলে তার আগে 100টা কৌরব, রাবণের 10টা মাথা, এগুলো কিভাবে গোনা হতো? তো সেদিন ম্যাম আমাকে ডেকে বললেন, নিত্যাশ্রী এত খারাপ রেজাল্ট, কাল অবশ্যই তোমার বাবাকে স্কুলে নিয়ে আসবে, আমি ওনার সঙ্গে দেখা করতে চাই, আদারওয়াইজ আমি তোমাকে স্কুলে অ্যালাউ করব না। ম্যাম তার জন্য তো আগে ফিস লাগবে। ফিস? কিসের ফিস? ম্যাম আমার মতো উকিল, ফিস ছাড়া উনি কারোর সঙ্গে দেখা করেন না। মিমি ম্যাম, পরীক্ষায় পড়া না পড়ে যাওয়ার অ্যাডভান্টেজেস কি কি? কি কোশ্চেন টাফ এসেছে না ইজি, কমন এসেছে না আনকমন, আপনি দেখে বুঝতেই পারবেন না। সেদিন দেখি শপিং মলে এক আন্টি আধ ঘন্টা ধরে একই জায়গাতে দাঁড়িয়ে আছে। আমি আন্টিটার কাছে গিয়ে বললাম, আন্টি এটা লাইন নয়, ওরা তিনজন ম্যানিকুইন। সেদিন আমাদের ক্লাসের বল্টু স্যার সেদিন ওকে জিজ্ঞেস করলো, বলো তো বল্টু, মশা কামড়ানোর পর আমরা চুলকাই কেন? কেন? স্যার মশা কামড়ানোর পর তারা নিজেরাই কেবল ছিলকে দিয়ে যাবে, এটা আমাদের কি করতে হবে? সেদিন দেখি মশারা আবার স্ট্রাইক ডেকেছে, আমাদের দাবি মানতে হবে মানতে হবে। ইঁদুর ধরার করে যদি ইঁদুর থাকে, সাবান বক্সে সাবান থাকে, পেন্সিল বক্সে পেন্সিল থাকে, তাহলে মশারিতে মানুষ কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। সেদিন আমি আমার মাকে বললাম, মা আমাদের বাড়িটা না বড্ড ছোট। মা কি করলো জানেন? মা সঙ্গে সঙ্গে ঘর মোছা কাপড়টা আমার হাতে দিয়ে গোটা ঘর মুছতে বললো। ব্যাস সেদিন থেকে বাড়িটা আমার কাছে রাজবাড়ি। সাধারণ পারফর্ম করেছো তুমি, এত কনফিডেন্ট তোমার বয়সে আমি যদি হতাম তাহলে তো বদলেই যেত আমার ক্যারিয়ারটা। কি বলুন তো স্যার, কি পারফর্ম করেছে অম্বরীশ দা, কি মনে হলো? খুব ভালো, ও একজন অ্যাক্ট্রেস, আসলে অত্যন্ত উঁচু মানের একজন অ্যাক্ট্রেস। ওর উচ্চারণের মধ্যে একটা আঞ্চলিকতার ছোঁয়া আছে না, যেটা অত্যন্ত ভালো লাগছে শুনতে। মানে সবাই কলকাতা সুরে কথা বলবে, এটা এখন ট্রেন্ড হয়ে গেছে ঠিক, না, ঠিক। তার থেকে বেরিয়ে ওর মধ্যে যে আঞ্চলিকতা রয়েছে সেটা যেন বজায় থাকে। নিত্যাশ্রী তুমি খুবই মিষ্টি, আর যেটা অম্বরীশ স্যার বললেন সেটাও মনে রেখো, আর খুব সুন্দর একটা স্টাইল আছে তোমার মধ্যে। এই স্টাইলটা একদম মানে কি বলবো, একদম বড়দের মতন লাগছে শুনতে, কিন্তু তুমি মনে হচ্ছে একদম একটা বড় মেয়ে একটা ছোট্ট সাইজে, এত মিষ্টি হয়েছে, খুব ভালো হয়েছে শোনা। মানে আমি তো বলেছিলাম 8 থেকে 80 যুদ্ধ হবে হাসির, 8 হয়ে গেছে, এবার 80-র পালা। আমাদের এখানে আসছে হালতু থেকে, যাকে আমি খুব খুব কিউটলি বলি ধরদা। ধরদা জোরে জোরে হাততালি। নমস্কার, 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 নমস্কার অ্যান্ড নমস্কার। নমস্কার। আমি ধরদা বলছি। মাস্টারমশাই ছাত্র পড়াতে এসছেন, বলছেন পড়ো, গঙ্গা বিন্ধ্য পর্বত থেকে উৎপন্ন হয়ে আরব সাগরে গিয়ে পড়েছে। ছাত্র চুপ। কি হলো? পড়ো, গঙ্গা বিন্ধ্য পর্বত থেকে উৎপন্ন হয়ে আরব সাগরে গিয়ে পড়েছে। ছেলের বাবা দৌড়ে এসছে, বলছি মাস্টারমশাই আপনি কি করছেন? কি বিশ্ব ব্রহ্মাণ্ড জানে গঙ্গা হিমালয় থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে? বলছে আমিও জানি। ওই জানেন তাহলে এটা কি বলছেন? যতদিন পর্যন্ত 3 মাসের বকেয়া বেতন না পাবো ততদিন আমি গঙ্গাকে বিন্ধ্য পর্বত থেকেই বের করবো আর ওই আরব সাগরে নিয়ে গিয়ে ফেলবো। ভদ্রলোক চেয়ারে বসে খবরের কাগজ পড়ছেন। হঠাৎ এক ইয়ং ছেলে দৌড়ে এসে ঝুপ করে প্রণাম করি, বলে আঙ্কেল, কাকু, আমি না 15 বছর ধরে আপনার মেয়ের সঙ্গে প্রেম করছি। এই রে, ভদ্রলোক অবাক, হঠাৎ করে এরকম। হ্যাঁ তাহলে
আমি কি করব? আমি ওকে বিয়ে করব। তাই বলো? আমি ভেবেছি তুমি পেনশন চাইতে এসেছো। বন্ধুকে চিন্তিত দেখে আরেক বন্ধু বলে, কি রে, কি ভাবছিস? এত বলতো ছাই পাস। আরে জিনিস ভাবছি। বলছে কি? বলছে পৃথিবীর সবাই যদি একই রকম দেখতে হতো তাহলে ব্যাপারটা কেমন হতো? খুব মজা হতো। আজকে এ বাড়ি, কালকে সে বাড়ি, পরশুদিন ওই বাড়ি, কারোর কোনো টেনশন থাকতো না। পয়লা বৈশাখের পর একজন জুতো কিনতে গেছে। জুতোর দোকানে গিয়ে জুতো কিনে বলিয়ে, নতুন বছরের ক্যালেন্ডার দেবেন না? ওই দেখুন, সরি, ভেরি সরি, ক্যালেন্ডার তো শেষ হয়ে গেছে, তবে এসে যাবে। আপনি বরং এক কাজ করবেন, এরপরে যখন এদিকে আসবেন তখন এই ক্যাশ মেমোটা নিয়ে আসবেন, ওটা দেখিয়ে নিয়ে যাবেন। ওটা চলে যাচ্ছিল, ফিরে এসে বলে, যদি কোনো কারণে ক্যাশ মেমোটা হারিয়ে যায় তাহলে জুতো দেখালে ক্যালেন্ডারটা দিয়ে দেবেন। সব ইয়ংদের বলছি, সব ইয়ংদের বলছি, এটাই সময় জেনে শুনে কিছু কিছু পাপ করে ফেলবে, তা না হলে বৃদ্ধ বয়সে গঙ্গায় গিয়ে ধোয়ার মতো কিন্তু কিছু পাবে না। 80 বছরের দাদু ভোরবেলা উঠে খেজুর গাছে উঠেছে খেজুরের রস পাড়ার জন্য। হাত ফসকে পড়ে গেছে, সবাই ধরে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের প্রেসক্রিপশন লিখে বলছে, এই ওষুধটা এনে তাড়াতাড়ি ওনাকে খাইয়ে দেবেন। একজন বলছে, আপনি এটা কী ওষুধ লিখলেন? এ তো কৃমির ওষুধ। বলছে, চিকিৎসা শাস্ত্রে বলেছে অসুখের শেকড় থেকে চিকিৎসা করা উচিত। মানে বলছে যে কৃমির খোঁচা না খেলে 80 বছর বয়সে কোনো বৃদ্ধ খেজুর গাছে খেজুরের রস পাড়তে উঠবে, এটা হতেই পারে। ভাগ্নে মামার সঙ্গে থাকে, মামা খুবই কৃপণ, ভাগ্নিকে খুব একটা খেতে টেতে দেয় না, হ্যাঁ, রোগা পাটকা। একদিন মামা ভাগ্নে দুজনে মিলে রাস্তায় বেরিয়েছে। রাস্তায় বেরিয়ে মামা ভাগ্নিকে বলে, ভাগ্নে দেখ কুকুরটার অবস্থা, কিছু খেতে পায় না মনে হচ্ছে, জাস্ট হাড়ের উপরে যেন চামড়া জড়ানো। মামা, আমার মনে হয় কুকুরটা ওর মামা সঙ্গেই থাকে। সবাইকে বলছি, সবসময় সব কিছু লিমিটের মধ্যে রাখতে হবে। যাই করেন না কেন, ভগবানকে ডাকেন, কিন্তু ভগবানকে এতটাও বিরক্ত করবেন না ডেকে ডেকে, যে না ভগবান বিরক্ত হয়ে যদি একবার আপনাকে ডেকে নেয় তাহলে ঠিক আছে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ দাদা। আপনার যা স্টাইল, এই চশমা হবে না, এই চশমাটা দাও। বাকিটা আপনি এইটা পড়ুন। স্যার প্লিজ এটা নিন, আমি ধরছি। এবার একবার ক্যামেরার দিকে তাকিয়ে এইটা করে দিন, এইটা করে দিন। অমৃত কি বলবো, ওনার পারফরমেন্স নিয়ে আলাদা করে আমার বলার কোনো যোগ্যতাই নেই। একটা জিনিসই বলবো যে উনি বারবার ইয়াংদের সম্বোধন করছিলেন, আমার চোখে সব থেকে ইয়াং তো উনি। হ্যাঁ, ওনার এই বয়সে এই যে উৎসাহটা মঞ্চে ওঠা, এইটাকে কুর্নিশ জানাবো আমি, বুঝলি তো? যে এই বয়সে আপনি মানে আপনি সব থেকে ইয়াং, আর যেই জোকসগুলো আপনি বলেছেন সেগুলো আমার মনে হচ্ছে, সৌম্য তুমি একটু ভেবে মানে টিপস নিলে তো কি কি বললো? স্যার দেখুন, এটা কি ঠিক বলুন তো? উনি যেগুলো বললেন আমার তুমি একটু মনে রেখো। ভাই, আমাকে অনেক দূর চেষ্টা করতে হবে যাওয়ার, আমি এর মধ্যে পড়ে নিয়ে এই ঝামেলায় জড়াতে চাই না। থ্যাংক ইউ সো মাচ স্যার। দেখে নেবো আমাদের পরের পার্টিসিপেন্ট, বাগুইহাটি উত্তর 24 পরগনা থেকে সম্রাট রয়। আমার ব্যাপারে কিছু বলবো না, ওনার ব্যাপারেই বলবো। জানো অমরিশদা, কালকে অজানা একটা জায়গায় বটগাছতলায় ওনার সাথে দেখা, চিনি না, এই আজকে সবার মাঝে পরিচয় করাচ্ছিল, ভাবলাম পরিচয় পর্বটা এখানেই সেরে দিই। ও দাদু, ও দাদু, হোয়াট দ্য হেল, আর মাত্র 1 মিনিটে দেশটা স্বাধীন হচ্ছিল, সাথ নেয়া। আরে আমি সম্রাট গো, কালকে ওই বটগাছতলা তোমার সাথে দেখা হলো না? ও ওটা তুই কাটছিলি, মনটা খারাপ ছিল তো, আর আমি কুকুর খুঁজে যাচ্ছিলাম।
তোমার নামটা বলো। লর্ড ডিজে। হ্যাঁ, লর্ড দিগ্বিজয় জোয়ারদার। আচ্ছা, দিগ্বিজয় লর্ড, উইথ ডিউ রেসপেক্ট, লর্ড দিগ্বিজয় জোয়ারদার। এই দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ, ব্রহ্মদৈত্য। আচ্ছা, কি ব্রহ্মদৈত্য? এইসব কথা বলুন, আমার বড্ড ভয় লাগে। ব্রহ্মদৈত্য কি কবে বিলুপ্ত হয়ে গেছে? ব্রহ্মদৈত্য সে তো লেজে বিলুপ্ত হয়েছে, মানুষ কি দাঁড়ানো ছেড়েছে? কালকে বট গাছে পাশে শ্মশানটা দেখিসনি না? তুমি সত্যি ব্রহ্মদৈত্য? আরে বাবা রে, কালকে গেলাম মন খারাপ নিয়ে শহরের বাইরে, ফিরে এলাম ব্রহ্মদৈত্য ঘাড়ে করে। আমাকে কিছু করো না, আমাকে চুপ, ভয় পাস না, ভয় পাস না, তোকে আমি মারবো না, আমি ব্রহ্মদৈত্য, গ্যাসের দান না। তো আমি জানি ব্রহ্মদৈত্য মানে ওই খালি গা পড়তে থাকে, তারপরে ধুতি থাকে, এগুলো তো কিছুই নেই তোমার। আরে এটা ধুতি রে, বাংলা ভাগের সময় আমার ধুতিও ভাগ হয়ে যায়। তো এটা এটা কি? এটা তো একটা দেখছি একটা বস্তা। ডোন্ট টাচ মাই অ্যাসেট। একটা দোকানের ছাউনি থেকে পেয়েছি। চুরি? হোয়াট দা ফালতু খবর। ঝড়ে উড়ে এসেছিল। এর মধ্যে কোনো ঝড় ওঠেনি, আমার মনে ঝড় উঠেছিল। আর দাদু বলছি তো, তুমি লর্ড উপাধিটা কার দেওয়া? দেখ, তৎকালীন এক ইংরেজের। জানিস নাটকে আমার অভিনয় দেখে কি বলেছিল? কি? ইউ আর লর্ড দিগ্বিজয়, হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। মাত্র 2 মিনিটে গোটা হল খালি করে দিলে। বলছি তুমি গাছে থাকছো কেন? মানে ব্রহ্মদৈত্য মানে আমি শুনেছি অনেক পরিত্যক্ত বাড়ি, ভাঙা বাড়ি, পোড়ো বাড়িতে থাকে। কিচ্ছু নেই, এখন সব অঙ্কের প্রাইমারি স্কুল হয়ে গেছে। কি সব বলছো? কিচ্ছু জানিস না। নিজের চোখে দেখেছি দেওয়ালে দেওয়ালে লেখা, যোগ বিয়োগ শেখানো, রাহুল প্লাস অদিতি, সুনন প্লাস দিয়া। আরে একটা অঙ্ক তো কি কঠিন রে, গার্গী প্লাস অর্ঘ মাইনাস তন্দ্রা। বাট আমি শুনেছি তুমি নাকি ব্রহ্মদৈত্য মারা গিয়েছিলে। তো হ্যাঁ হ্যাঁ, মারা গিয়েছিল। কিভাবে কিভাবে মারা গিয়েছিলে? দেখ, সেবার একটা দ্বিতলদি দলে যোগ দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তারপর তারপর মনে আছে সেই দিনটা, 2টো ইংরেজের গাড়ি বোম মেরে ওড়ানোর ছিল। এই মিউজিক দাও। প্ল্যান নাতি, একটু একটু করে এগোচ্ছিলাম। প্ল্যান ছিল বোম ছুঁড়ে মারলেই এখান থেকে সবাই দৌড়ে যাবে। তারপর তুমি খালি যখন অনেকটা কাছে চলে গেলেন, 2জন ইংরেজ দেখে নিল, সঙ্গে সঙ্গে দৌড়াই আনি। কি সাহস গো তোমার? উল্টো দিকে। হ্যাঁ তো কি, 2জনের হাতে বন্দুক, আর কি রিস্ক নেওয়া যায়? দৌড়তে গিয়ে কোনরে দাদা বন্দুকের ওপর হোঁচটকে দেশ, বোম চিকি চিকি বোম। হ্যাঁ মানে বলছি, বোমটা তো তুমি ওদের দিকে ছুটতে পারতে। ছুড়েছিলাম, কিন্তু ভুল করে ট্রায়ালের জন্য রাখা বোমটা, তাতেও মরেনি। কি ফাটেনি? ফেটেছিল, আলু বোম ছিল। তোমার মৃত্যুর জন্য আমরা শোকাহত। 28 ফেব্রুয়ারি 1937, শহীদ লর্ড ডিজে। তোমার মৃত্যুদিন কামনা করে, হ্যাঁ এই মানে তোমার মৃত্যুদিন স্মরণ করে আমরা 1 মিনিটের নীরবতা পালন করব। 6 মিনিটের স্লট পেয়েছিস, 1 মিনিট ধরে নীরবতা পালন করে কি 3টে জোকস কম বলতে চাস? আচ্ছা ঠিক আছে। তো বলছি, তুমি কি শুধু ঘুরেই বেড়াও? ঘুরে বেড়াই আর গানও করি। গান শিখেছিলে? শিখতে গিয়েছিলাম, ভাগিয়ে দিয়েছিল। কেন গো? আরে আমি গিয়ে বলেছিলাম সরল মনে, মাস্টার মশাই আপনি তো এত সুন্দর গান করেন, আপনি কি ভালো গাওয়া ঘি রাখেন? নমস্কার। আশীর্বাদ করে দিন। হ্যাঁ, আশীর্বাদ করছি। ঠিক আছে, ঠিক আছে। অমরিশদার কাছে যাব। আমার সম্রাটের পারফরমেন্স দেখে একটু নস্টালজিক হয়ে পড়লাম। তার কারণ আমরা প্রথম কথা বলা পুতুল এই দূরদর্শনে দেখেছিলাম হ্যাঁ, ঠিক ছোটবেলায়। ঠিক। মাইকেল কথা বলা পুতুল আমাদের ছোটবেলার একটা মানে অসাধারণ একটা রূপকথার মতো ছিল সেটা। ভেন্ট্রোকিউলিজম কি তখন তো জানতাম না, অনেক পরে সত্যজিৎ রায়ের লেখা পড়ে জানতে পেরেছি, তারপরে অন্যান্য পড়াশুনো। তো সেই নস্টালজিয়াটা তুমি উস্কে দিলে, সেই জন্য তোমাকে ধন্যবাদ। আর তোমার পারফরমেন্সের মধ্যে মানে ভেন্ট্রোকিউলিজমের যে জায়গাটা সেটা খুব ভালো, কারণ অধিকাংশ ক্ষেত্রে যখন পুতুল কথা বলে তখন যিনি মানে ভেন্ট্রোকিউল তার মুখটা অনেক বেশি বিকৃত হয়,
তোমার ক্ষেত্রে সেটা অত্যন্ত কম হচ্ছে, একেবারে বোঝাই যাচ্ছে না যে ওটা তুমি বলছো। আমি খুবই আনন্দ পেয়েছি, ঠিক যেরকম অমরিশদা বললেন যে ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় বুঝতে পারতাম না যেটা কিভাবে হচ্ছে, তো আজকে যে সামনে থেকে দেখছি সেটাতেই খুব ভালো লাগছে। আর অল দ্য ভেরি বেস্ট, খুব ভালো হচ্ছে, আরো ভালো হবে। দাদু কিন্তু খুব মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ সম্রাট। Year of comedy. ডেকে নেবো আমাদের পরের পার্টিসিপেন্ট, বরানগর উত্তর 24 পরগনা থেকে অরিন্দম কর্মকার। শোনো, আমি এক্ষুনি তোমার উপর একটা ম্যাজিক করতে চাই। কি কি ধরনের ম্যাজিক? আমি তোকে পারমিতাকে ভুলে যেতে সাহায্য করতে চাই। কে পারো? এই দেখ, তুই ভুলে গেছিস। সমস্ত পৃথিবীর সাকসেসফুল মানুষের পেছনে একটি নারীর হাত থাকে, কিন্তু আমার ম্যাজিশিয়ান হয়ে ওঠার পেছনে আমার বাবার অবদান সব থেকে বেশি ছিল। আমি ছোটবেলা বাবার কাছেই ম্যাজিক দেখতাম, তো যখনই বাবাকে বলতাম, বাবা বাবা আমার কিছু টাকা লাগবে, আমার বাবা এইভাবে ভ্যানিশ হয়ে যেত। क्या बात। আমি একটি জাহাজে ম্যাজিক দেখাতাম, সেখানে একটি তোতা পাখি ছিল। তো তোতা পাখিটা কি করতো, আমি যখনই ম্যাজিক দেখাতাম বেটা কি করতো, সব কিছু বলে দিত। মানে ধরো আমি যদি কার্ডের ম্যাজিক দেখাই, তাহলে কি করতো, বলতো ম্যাজিশিয়ানের হাতের ভেতরে লুকিয়ে রেখেছে। যদি আমি পাখির ম্যাজিক দেখাতাম, তাহলে বলতো ওই পাখিটার টেবিলের তলায় লুকিয়ে আছে। একদিন জাহাজটা ডুবে গেল, আমি আর তোতা পাখিটা একটা কাঠের তক্তার উপরে ভেসে থাকলাম। 3 দিন হয়ে গেল, কেউ কারোর সাথে কোনো কথা বলিনি। 3 দিন পর তোতা পাখিটা আমাকে বলল, আমি হার মানছি বাবু, এবার বলো জাহাজটা কোথায় লোকালে? টাকা তৈরি হয় কাগজ থেকে, কাগজ তৈরি হয় কাঠ থেকে, আর কাঠ তৈরি হয় গাছ থেকে। এতে কি প্রমাণিত হয়? কি? টাকা গাছে ফলে। তো আমার বউ বিয়ের পর হঠাৎ করে আমাকে এসে বলল, শোনো না, তুমি তো অনেক বড় ম্যাজিশিয়ান, আমাকে একটা ম্যাজিক দেখাও না। তো আমি বললাম এই ব্যাপার, বলে আমি এরকম কাগজের টুকরোটা নিলাম, নিয়ে লাইটার দিয়ে জ্বালিয়ে দিলাম, আর দিতেই দেখলাম এখান থেকে একটা 500 টাকার নোট তৈরি হলো। আমার বউ তো অবাক, হঠাৎ করে আমার বউ 500 টাকাটা নিয়ে নিল আমার হাত থেকে, নিয়ে একটা তুড়ি মারলো, ভ্যানিশ। আমি বললাম, এই তুমি ম্যাজিক জানো, আমাকে তো আগে কোনোদিন বলোনি। বললে এটা তো ডেমো ছিল, তুমি এইভাবে ইনকাম করে নিয়ে আসো, আমি সব ভ্যানিশ করে দেবো। তবে যাওয়ার আগে এই ভারতবর্ষের ফ্রেম জুড়ে তো এতদিন ধরে পশ্চিমবাংলা আছে, কিন্তু এখন এই পশ্চিমবাংলার ফ্রেম জুড়ে কি আছে জানেন? কি? আজকে থেকে আমরা তোমাকে ম্যাজিশিয়ান অরিন্দম বলে ডাকতে পারি তো? একদম নিশ্চয়ই, এটাতে আমি অনেক বেশি প্রাউড ফিল করবো, কারণ আমি এত বছর ধরে ম্যাজিকই দেখিয়ে এসেছি। এই প্রথমবার স্ট্যান্ড আপ কমেডির সাথে জোকের সাথে ম্যাজিককে অ্যাড করার চেষ্টা করলাম, এটা প্রথমবার। জাস্ট ফার্স্ট টাইম। খুব বুদ্ধিদীপ্ত এবং স্বচ্ছ সুন্দর পারফরমেন্স, আমার ভালো লেগেছে। তুমি যেহেতু ম্যাজিকটা জানো, এটা একটা বাড়তি অ্যাডভান্টেজ তোমার কাছে। ভালো হয়েছে, খুবই ভালো, শুরুটা খুবই ভালো লেগেছে। ম্যাজিক দেখতে তো সবারই খুব ভালো লাগে, আমি তো ম্যাজিকের ভীষণই বড় ভক্ত, এবং তার সঙ্গে এই কমেডিটাকে অ্যাড করা হয়েছে, তো সব মিলিয়ে দারুণ, খুব ভালো, অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ অরিন্দম। এরপর ঝাড়গ্রাম থেকে দেবাশিস দণ্ড। চিকেনদা একদিন পকাইদাকে বলে, আচ্ছা দাদা, এই 10 টাকার মধ্যে বান্ধবীকে কি উপহার দেওয়া যায় বলো দেখি। পকাইদা বলল, তুই সোনার দুল দিতে পারিস, হীরের নাকছাবি দিতে পারিস, কিন্তু খবরদার শাড়ি চুড়িদার এসব দিতে যাস না, ওই 10 টাকার মধ্যে অত জায়গা হবে না। আমি কাউকে হাসাই না, কেউ হাসতে ভুলে গেলে জাস্ট মনে করিয়ে দিই। আমি হলাম সেই প্রেস্টিজিয়াস বাঙালি যে লোকের বাড়িতে খেতে বসে মাংস চেয়ে কখনো ইমেজ নষ্ট করি না। খালি বলি,
একটু ঝোল দেন তো। অটোমেটিক 2 পিস মাংস চলে গেল। নেপুদা হাতুড়ির দোকান দিয়েছে, বড় হাতুড়ি 100 টাকা, ছোট হাতুড়ি 200 টাকা। আমি তো অবাক, কি রে বাবা, কি উল্টো পাল্টা দাম। নেপুদা বলল, উল্টো পাল্টা নয় রে, উল্টো পাল্টা নয়, এই যে দেখছিস বড় হাতুড়ি, এটা হলো নর্মাল হাতুড়ি, পেরেক ধরোড়ে ঠোকরে বিরাট হাঙ্গাম। আর এই যে দেখছি ছোট হাতুড়ি, এটা হলো গুন্ডা হাতুড়ি, একে দেখলে পেরেকগুলো স্যাট করে দেওয়ালে ঢুকে যায়। আমি কাউকে হাসাই না, কেউ হাসতে ভুলে গেলে জাস্ট মনে করিয়ে দিই। এই পকাইদার বিবাহ বার্ষিকী, আচ্ছা, হঠাৎ বলে উঠলো, বুঝলি আজ কেমন যেন নিজেকে আমার নাসিরুদ্দিন মনে হচ্ছে, আর তোর বৌদিকে মনে হচ্ছে সাবানা আজমি। আমি বললাম, কেন গো? দেখ 30 বছর কেটে গেলে না এই সংসারটা কেমন আর্ট ফিল্ম হয়ে যায়। আমার মুখেও কোনো কথা নেই, তোর বৌদির মুখেও কোনো কথা নেই, মাঝে মাঝে একটা দুটো কথা, বাকিটা ওই ভাবে ভাবে কেসে কুসে। আমি কাউকে তাই না, খালি মনে করিয়ে দিই। এই পকাইদা হঠাৎ একদিন আমাকে বলে উঠলো, আমি কবিতা লিখেছি, বুঝেছিস? হ্যাঁ, একটু শোনাই। হ্যাঁ। শোনাও। আধুনিক কবিতা, কবিতার নাম হলো ভূমিকম্প। পড়ি, হলো পড়ো। কুকুরের কিচিমিচি বাঁদরের ঘেউ, কুকুরের কিচিমিচি বাঁদরের ঘেউ, নবমীর জ্যোৎস্নায় শুনেছ কি কেউ? আমি বললাম, এটা আধুনিক কবিতা, এর নাম আবার ভূমিকম্প, কিছুই তো বুঝতে পারলাম না। কি করে বুঝবি? সব কবিতাই তো ভূমিকম্প, কেউ বুঝতে পারে কেউ পারে না। আমি কাউকে হাসাই না। কেউ হাসতে ভুলে গেলে মনে করিয়ে দিই। অনেক দিন আগের কথা, তখন মানুষ ওই পোস্ট কার্ডে চিঠি লিখতো আর মানি অর্ডারে টাকা পাঠাতো। আমি আর পকাইদা যাব হরিদ্বার, স্টেশনে বসে আছি, 1 ঘন্টা হয়ে গেল, গাড়ির পাত্তা নেই। গেলাম স্টেশন মাস্টারের কাছে, গিয়ে বললাম, স্যার আমাদের গাড়ি কখন আসবে? আপনাদের গাড়ি 2 ঘন্টা লেটে চলছে, তবে কিছুটা সময় মেকআপ করতে পারে। বসে আছি 2 ঘন্টা প্ল্যাটফর্মে, গাড়ির পাত্তা নেই। আবার গেলাম, স্যার আমাদের গাড়ি কখন আসবে? আপনাদের গাড়ি 2.5 ঘন্টা বিলম্বে চলছে, তবে কিছুটা সময় মেকআপ করতে পারে। বসে আছি 2.5 ঘন্টা, গাড়ির পাত্তা নেই। আবার গেলাম, স্যার আমাদের গাড়ি কখন আসবে? আপনাদের গাড়ি 3 ঘন্টা লেটে চলছে, তবে কিছুটা সময় মেকআপ করতে পারে। পকাইদা কি রেগে গেল, বললো এটা গাড়ি না নারী, আসছে আসুক না, অত মেকআপ করতে কে বলেছে? শেষ পাতে দূর থেকে দেখা, কাছ থেকে দেখা, দেখায় দেখায় মিল নেই। দূর থেকে দেখা, কাছ থেকে দেখা, দেখায় দেখায় মিল নেই। সাগরের জল হাতে নিয়ে দেখো, একটুও তাতে নীল নেই। হাসানোর চেষ্টা করি না, কিন্তু সে মাঝে মধ্যে দেখছিলাম হাসতে ভুলে গেছে, তাই মনে করিয়ে দিই। কিছু বলবে অমরিশদা? কি গুজুর গুজুর করছো তোমরা ওখানে? ওকে আর কিছু বলবো না, আমি এবার কাজে করে দেখাবো। আমার হাতে পাঞ্জাটা দেখেছিস? ভালো করে দেখে রাখ। আমি তাহলে ঝাড়গ্রাম যাই আপনার সাথে, ট্রেনিং আছে। স্যার, দেবাশিস বাবু, আপনি ঝাড়গ্রামে থাকেন? হ্যাঁ। কোন অঞ্চলে? কদম কাননে। বাছুরডোবা কাছে আপনার? একদম বাছুরডোবা আর কদম কানন ভাই ভাই, গায়ে গেলে। আমি বাছুরডোবা গিয়েছিলাম বহু বছর আগে একটা নাটকের ওয়ার্কশপ করতে, বুঝলেন? ঝাড়গ্রাম খুব কালচারাল জায়গা, অত্যন্ত। আপনি কি থিয়েটার করেন?
আমি নাটক হ্যাঁ করি, কিন্তু ওই শখের নাটক আর কি। আচ্ছা, ঝাড়গ্রামে তো অনেক দল আছে, গ্রুপ অনেকগুলো দল। এবং আপনাদের ঝাড়গ্রামের প্রচুর দল কম্পিটিশনে যে শীতকাল জুড়ে হয় সারা বাংলায়, একদম। তাতে খুবই আপনার মধ্যে অভিনয় অসাধারণ, আপনি খুব ভালো একজন অ্যাক্টর। আর এই যে কয়েনেজগুলো তৈরি করেছেন, এটা হিট হয়ে যাবে আর কি। আমার প্রতিদিনের রাত কাটে যার গান শুনে, এবং একটি গান শুনে হয়তো অবাক লাগবে, আমাদের অমৃত স্যারের গান, সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে। বিশ্বাস করবেন কিনা জানি না, হয়তো অবাক লাগবে আপনাদের, কিন্তু আমি গানটা শুনি প্রতিদিন। কেন শুনি জানি না, এত ভালো লাগে কেন, অনেক ভালো লাগার কোনো কারণ হয় না। হ্যাঁ, এটি প্রাপ্তি, এটি প্রাপ্তি। আপনি যে প্রত্যেকদিন শুনেছেন গানটা, আমি তো গায়ক নই, কিন্তু আপনাকে যে গানটা ছুঁয়েছে, এটা প্রখ্যাত অখিল বন্ধু ঘোষের গান। হ্যাঁ, স্মরণীয়, প্রাতঃস্মরণীয় একজন শিল্পী, তার গান। তো সেটা যে আপনার ভালো লেগেছে জানতে পেরে আমার খুব ভালো লাগে। আমার সঙ্গে মিমির সম্পর্ক একটু গাঢ় হোক, তখন এই গানটা ওকেই শোনাবো, যে সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, তার তো সুন্দর কেউ আছে কি, আমি তোমার কথা বলেছি। পরে শোনো, বল মিমি বল, বলো, সরি। হ্যাঁ বলো, হারিয়ে যায়। তুই বল না, বোনের মতো বল। না, তুমির মধ্যে দেখো একটা স্নিগ্ধতা আছে, তুমির মধ্যে একটা আন্তরিকতা আছে, আমরা এখানে সেটা মেনটেন করার চেষ্টা করছি। আমি না, স্যার বুঝিয়েছেন আমাকে। স্যার, আমার তুই না তুমি বলা উচিত মিমিকে। ওনার আবরণের মধ্যে এমন একটা আকর্ষণ আছে আর কি, আপনি সেটা তুমি আপনি যাই বলেন না কেন, আপনার লক্ষ্য আপনি বুঝলেন স্যার, পর্বের শেষে এসে আপনি আমাকে বুঝলেন। আমার মনে হচ্ছে আপনার রক্তে আগুন লেগে গেছে। সৌম্য, এটা তো তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, যে তুমি বলবো না, আপনি বলবো না, তুই বলবো। বাকি সবাইকে জিজ্ঞেস করছো, আমাকে ছাড়া। আমাকেই তো জিজ্ঞেসটা করবে। উনি কিন্তু এবার পালিয়ে যাবেন, উনি আর থাকবেন না, ওনার ফিডব্যাক। খুবই ভালো দাদা, খুবই ভালো। আপনি যখনই ঢুকলেন প্রথমে, একটা অদ্ভুত এনার্জি নিয়ে এসছেন, পুরো স্টেজটা আরো আলোকিত হয়ে গেল। তো আমি বলবো যে এই আলোটা বজায় থাকুক। তো খুবই ভালো, অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনের আরো অনেক পারফরমেন্স দেখার জন্য অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ স্যার। পাঞ্জাবিটা কিন্তু যদিও এই পাঞ্জাবি থেকেই প্রতিদিন একটি করে বাঙালির জন্ম হবে, কথা হয়ে গেল। যতদিন থাকবো একটু করে নতুন বাঙালির জন্ম দেবো এই পাঞ্জাবি পরে। থ্যাংক ইউ। এবার আমরা চলে এলাম একদম পর্বের শেষে। মচলন্দপুর, উত্তর 24 পরগনা থেকে আসছে পর্ণামিতা দাস। প্রেমে পড়লে আমি রং মিস্ত্রি হয়ে যাই, সমস্ত রেড ফ্ল্যাগ ছেলেগুলোকে সবুজ রং করে দিই। এমনিতে আমার নিজের চয়েসের উপর খুব একটা ভরসা টরসা নেই সৌম্যদা, যদি পছন্দ হয় তাহলে আমি তার জন্য বাড়ির দলিলও বেচে দিতে পারি। সম্প্রতি আমার ব্রেকআপ হয়েছে, তো আমার থেকে বেশি ডিপ্রেসড আমার মা। আমার মা বলছে, এ কি রে, এত ভালো চাকরির ছেলে কেউ ছেড়ে দেয় এই বাজারে? আমি বললাম, মা ও আমার নাম আই লাভ ইউ 8 বলে সেভ করে রেখেছে। মা বলল, তাতে তুই অন্তত টপ 10-এ তো আছিস। আমার মা আমাকে যতটা প্রেম নিয়ে ঘোটা দেয়, এমনটা আর কেউ দেয় না। তো অনেকদিন আগে আমি একটা ছেলেকে ডেট করছিলাম, ছেলেটা বলেছিল ছেলেটা রানার, দৌড়োয়। আমার খেলোয়াড় ছেলে পেলে ভালোই লাগে, পরে জানলাম সত্যিই রানার, মেয়ে দেখলেই পেছন পেছন। মাঝে মাঝে মনে হয় আমার যদি একটা বড়লোক বয়ফ্রেন্ড থাকতো এবং তার বাবা বা হাতে একটা ব্ল্যাঙ্ক চেক ধরে আমার মুখে ছুঁড়ে মেরে যদি বলতো, চ্যাংমুড়ি কানি আমার ছেলের জীবন থেকে দূর হয়ে যাও, আমি চলে যেতাম। বাজারে চাকরি বাকরির চেয়ে অবস্থা। দেখুন, আমি প্রত্যেকবার কুরকুরের প্যাকেটের মতো রেড ফ্ল্যাগ একটা ছেলেকে ডেট করি, আর প্রত্যেকবার সবাইকে কনফিডেন্টলি বলি, টেরা বেকা হোক তবু আমার। প্রত্যেকবার ওরা আমাকে বলে, ইটস নট ইউ, ইটস মি। আমার মনে হচ্ছে সরকারি বাস, যে পাচ্ছে যেখানে পাচ্ছে উঠে যাচ্ছে। সম্প্রতি আমার ব্রেকআপ হয়েছে, তো ছেলেটা খুব কাঁদতে কাঁদতে আমার হাত ধরে বলল, দেখো পর্ণমিতা, তুমি আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করো। আমি বললাম, ঠিক আছে, ওই বেটার ছেলেটার নাম্বার দাও। থ্যাংক ইউ সো মাচ পর্ণমিতা। অমরিতা, ভালো হয়েছে, তবে তোমার একটু টেল ড্রপ নিয়ে একটু ভাবতে হবে, বুঝলে? কারণ মূল জিনিস তো শোনানো মানুষকে। তোমার বক্তব্য যতই সুন্দর হোক, তোমার কমেডি যতই ভালো হোক,
কথার শেষটা যদি বুঝতে না পারা যায় তাহলে কিন্তু বাকিটা পুরো মাঠে মারা যাচ্ছে না। ফলে ওইটা নিয়ে একটু ভাবো, উচ্চারণ আরেকটু প্রেজেন্স চাই, আরেকটু প্রেজেন্স চাই। তুমি যে আছো মঞ্চে সেটা যেন তেন প্রকারণে তোমাকে এস্টাবলিশ করতে হবে, আদারওয়াইজ খুব ভালো। মিমি বলো। ভয়েসটা একটু পৌঁছচ্ছে কম, সেটা একটু মাথায় রেখো। কিন্তু আজকে একদমই মানে দেখো, আজকে আমরা মজাই করব আর খুবই মন খুলে আনন্দ করব, একদম মজা করতে এসেছি আজকে, মজাই করব, খুবই আনন্দ করব। এবং তোমার মধ্যে একটা স্পন্টেনিয়াস ব্যাপার আছে, সেটাকে মানে সেটা কিন্তু খুব এনজয় করেছি। তো খুব ভালো, অল দ্য বেস্ট। আমাদের প্রথম পর্ব কেয়ার অফ কমেডি দূরদর্শনে সবার কেমন লাগলো সেটা জেনে নিয়ে আগে অম্বরীশ দা। খুবই ভালো, এত সুন্দর সুন্দর সমস্ত প্রতিভা তারা পারফর্ম করছেন এবং দিনের শেষে তারা সবচেয়ে পূর্ণ কাজটা করছে এই পৃথিবীর, সেটা হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া, মানুষকে হাসানো। থ্যাংক ইউ অম্বরীশ দা। মিমি? হাসতে খুব ভালোবাসি আমি আনন্দ করতে খুব ভালোবাসি, তো আমার খুবই মজা হচ্ছে। আর আমার মনে হচ্ছে যে প্রত্যেকদিন এই চেয়ারটাতে বসে এতক্ষণ ধরে হাসতে পারবো এতগুলো পারফরমেন্স দেখে, এটা মনে হচ্ছে সব থেকে মানে ভালো একটা, মানে যেটা অমরিশ দা বলছেন ঠিক সেরকমই বলবো যে সব থেকে ভালো কাজটা তো ওখানে দাঁড়িয়ে সবাই করছেন। আর আমার মনে হচ্ছে যেদিন থেকে আমাদের মার্কস দেওয়াটা শুরু হবে সেটা আমার একদম ভালো লাগবে না, কারণ ওই মানে হাসতে এসেছি, আনন্দ করতে এসেছি, মানে সেখানে একজন বেশি একজন কম জানি না সেটা কিভাবে করব, মানে অ্যাকচুয়াল কম্পিটিশনটা মানে একদম হ্যাঁ, ওই কম্পিটিশনের ওই টাইমটা যখন শুরু হবে সেটা ভেবেই আমার খুব এখনই কিরকম লাগছে, কারণ এই যা দেখলাম আজকে ফার্স্ট এপিসোডে, তো সবাই একদম মানে ধামাকেদার আর কি, খুবই ভালো। এনিওয়ান হুজ ইওর ফেভারিট? সবাই আজকে যতজনকে দেখলাম সবাই খুব ফেভারিট। ওর ফেভারিট আমি। ও আমি বুঝতে পারিনি, সরি আমার মাথার উপর থেকে চলে গেছে। বাড়ি যাবো। হ্যাঁ, তুই কতদিন চিনিস ওকে যে এত বড় বড় লেকচার দিচ্ছি? ওই প্রথম এইভাবে অপমান আমাকে কেউ করেনি। প্রথম আমরা একটা ছবিও করেছিলাম, সেখানেও কিন্তু তুমি এইভাবে আমাকে অপমান। ব্যক্তি জীবনে করি, কারণ ছবির চরিত্রটা তো তুই ভালো ছিলি, তুই তো ব্যক্তি জীবনে বাজে ছিলি। এখানে আমার কাজই হচ্ছে তোকে অপমান করা। ফাইন, এই পর্বে আমরা এই নোটে শেষ করব না, আমরা আরেকজনের কাছ থেকে ফিডব্যাক নেব, যাকে দিয়ে আমরা এই পর্ব শুরু করেছিলাম। স্যার, আপনি এত জনকে দেখেছেন আজ অব্দি, এত স্ট্যান্ড আপ কমেডি শো দেখেছেন, এতজন পারফর্মার দেখেছেন, আপনার কি মনে হয় কেয়ার অফ কমেডি? আমার প্রথম যেটা মনে হলো ভালো লাগছে এটা ভেবে, আমরা যেহেতু স্ট্যান্ড আপ কমেডি করি, দীর্ঘদিন বাংলা চ্যানেলে এরকম কোনো শো হচ্ছে না, মানুষের একটা খিদে তৈরি হয়েছে, চাহিদা তৈরি হয়েছে, মানুষের সেই প্রত্যাশা পূরণ করার জন্য ডিডি বাংলা দায়বদ্ধ হয়েছে, এটা একটা বড় প্রাপ্তি। আর একটা মনে হচ্ছে মানুষকে স্ট্রেস ফ্রি করার জন্যে এরকম একটা শোয়ের বোধহয় প্রয়োজন ছিল। প্রতিটা পারফর্মার যেভাবে এসে নিজেদেরকে অনেক নতুন কিছু জোশ দিয়ে পরিবেশন করে শোটাকে সমৃদ্ধ করলো, তাতে মনে হচ্ছে এই শোটা অনেক লম্বা দৌড়ের ঘোড়া হবে। মর্নিং শোজ দ্য ডে বলে একটা কথা আছে, আজকে অন্তত যারা শো দেখলেন আমার দৃঢ় বিশ্বাস তারা অপরকে কনভে করবে যে ডিডি বাংলাটা খুলবি, একটা নতুন শো হচ্ছে, একটু হাসবি, একটু আনন্দ করবি আর টেনশন ফ্রি থাকবি। থ্যাংক ইউ সো মাচ স্যার। তাই হোক, আমরা আশা করব তাই হোক। আমরা আসবো আবার নতুন হাসি, নতুন চমক এবং নতুন হাসির যোদ্ধাদের নিয়ে পরের এপিসোডে, যারা এক একজন আপনারই পাশের বাড়ি, আপনারই পাশের পাড়া বা আপনারই পাশের গ্রামের একজন। দেখতে থাকুন ডিডি বাংলায় আমাদের স্ট্যান্ড আপ কমেডি শো কেয়ার অফ কমেডি। আমার একটা কথার উত্তর দাও। বলে কি? বলে আমি মারা গেলে তুমি আবার বিয়ে করবে আর আমার শাড়ি গয়না ব্লাউজ সেই নতুন বউকে দিয়ে দেবে? শেফালির গায়ে এইগুলো হবে? বৌদি পিসি নাতিকে ঘুম পাড়াচ্ছে। ঘুমো ডিপ্লোমা ঘুমো। কাকিমা বলে হ্যাঁ ডিপ্লোমা কেন বলছো গো? বলবো না, আমার মেয়ে চণ্ডীগড়ে ডিপ্লোমা আনতে গেছিল, এইটাকে নিয়ে ফিরে এসেছি। আমার এক বন্ধু একদিন তার বউয়ের সাথে আঙুল উঁচিয়ে ঝগড়া করার সময় আমি একটা ছবি তুলেছিলাম, সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছে, ভোট দিতে চললাম। ও শুধু তোমারই জন্য সুর তাল আর গান বেঁধেছি, এর আর কোনো নেই প্রয়োজন। এই যে বঙ্কিমচন্দ্রের ভাষা, এটা নানা ধারায় প্রবাহিত হয়েছে। একটা কথা কমু, ক
আজ ভাষা দিবস। ও সভা হবে, যাবি? চ। সবার শেষে রেস্টুরেন্টে খাবি? হ। পয়সা লাগবে তো 100 টাকা দে। ল। বস করে জ্ঞান জ্ঞান, কাজ গাদা গুচ্ছে, মুখখানা দিন রাত, জীবে স্বাদ উঠছে। জীবন সার্কাসে ট্রাফিসের খেলাতে, বিবি হাই সুখ নাই EMI ঠেলাতে। একটাই আছে এর মোক্ষম রেমেডি। Care of comedy, 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 care of comedy. কমেডি তার আবার কে? আরে মগজেতে ঘুরপাক, দিল বিল চিন্তা, সপ্তাহে একদিন আমাদেরই দিনটা। আরে হাহা হিহি হো হো করে প্রাণ খুলে হেসে নিন, ফুর্তির জোয়ারেতে একটুকু ভেসে নিন। মন ভালো হতে চায় একটাই রেমেডি, বুঝলে? কেয়ার অফ কমেডি, কেয়ার অফ কমেডি, কেয়ার অফ কমেডি, the care of comedy, care of comedy, care of comedy, care of comedy, care of comedy.